নমস্কার বন্ধুরা, সম্ভবামি যুগে যুগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের এক প্রিয় বন্ধুর রিকোয়েস্টে একটি সফলতার কাহিনী নিয়ে এসেছি। আমাদের সেই প্রিয় বন্ধুর নাম হলো সুদীপ মাহাতো। তিনি নিজের জীবনে অনেক স্ট্রাগল করেছেন এবং এখনো পর্যন্ত তিনি নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন নিজেকে প্রতিষ্ঠা করার জন্য, নিজেকে সফল করার জন্য। তিনি অনেকবার অনেক প্রচেষ্টা করেও বারবার ব্যর্থ হয়েছেন, কিন্তু আমাদের এই বন্ধু তাও হার মানেননি। এখনো তিনি নিরলস প্রচেষ্টা করে চলেছেন যাতে তিনি জীবনে সফল হতে পারেন। জীবনে সফল হওয়ার স্বপ্ন বুকে নিয়ে তিনি বারবার চেষ্টা করে চলেছেন। বন্ধুরা, আমাদের আজকের এই কাহিনী আমরা আমাদের সেই বন্ধুকেই ডেডিকেট করছি। আশা করি আমাদের এই কাহিনী তার মনের এই উদ্যম এবং তার জীবনে সফল হওয়ার এই প্রচেষ্টাকে অনুপ্রাণিত করবে। তাহলে বন্ধুরা, চলুন আজকের এই কাহিনী শুনে নেওয়া যাক। আমাদের আজকের এই কাহিনী ডেডিকেট করা হলো আমাদের সেই বন্ধুর জন্য, যিনি নিরন্তর আমাদের কমেন্ট করে তার স্ট্রাগলের কাহিনী আমাদের জানিয়েছেন। বন্ধুরা, আমাদের জীবনে আমরা নিজেদেরকে অনেক সময় একটি কঠিন পরিস্থিতির মধ্যে খুঁজে পাই। অনেক সময় আমাদের অনেক বড় কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে ওই সিদ্ধান্তগুলো আমাদের জন্য কতটা ঠিক বা কতটা ভুল। আমরা এটা জানি না ওই সিদ্ধান্তের ফলে আমাদের জীবনে সুখ আসবে অথবা দুঃখ নেমে আসবে। কিন্তু অনেক সময় আমরা সঠিক নির্ণয় নিতে পারি না, আর তাড়াহুড়োয় আমরা কিছু ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ফেলি। আর এই সকল সিদ্ধান্তগুলোর জন্যেই আমাদের জীবন হয়তো সুখময় হতে পারে, অথবা আমাদের জীবন নরকের সমতুল্য হয়ে যেতে পারে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার কুশলতা আমাদেরকে সফলতার শিখরে পৌঁছে দিতে পারে। তাহলে চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক জীবনের সঠিক সিদ্ধান্ত কিভাবে নিতে হয়, আর এই সঠিক সিদ্ধান্ত নেওয়ার পথই বা কী। অনেক সময় আগেকার কথা, একটি ছোট রাজ্যে একজন মহাপুরুষ বাস করতেন। সমস্ত রাজ্যে তার জ্ঞানের অনেক চর্চা ছিল। সকলেই তাকে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি হিসেবে চিনত। দূর দূরান্ত থেকে সকলেই ওনার কাছে নিজের সমস্যা নিয়ে আসতো। ওনার কাছে যে কেউ যাই সমস্যা নিয়ে আসতো না কেন, উনি সেই সকল সমস্যার সমাধান করতেন। যখন কেউ ওনার কাছে নিজের সমস্যা নিয়ে আসতো, তিনি সবার আগে তার সমস্যা মনোযোগ দিয়ে শুনতেন, তারপর সেই সমস্যাগুলোকে বুঝতেন। তারপর কিছুক্ষণের জন্য তিনি নিজের চোখ বন্ধ করে সেই সমস্যা সম্বন্ধে গভীর চিন্তা ভাবনা করতেন এবং তারপর কোনো সমাধানে তিনি পৌঁছতেন। এমন অবস্থায় যে কোনো ব্যক্তি ওনার সম্বন্ধে একটা কথাই ভাবত, মনে হয় এই সাধুর কাছে এমন কোনো চমৎকারিক শক্তি আছে যার দ্বারা ইনি সকল সমস্যার সমাধান করতে পারেন। তিনি মনে হয় চোখ বন্ধ করে ওই সমস্যার সমাধান বার করেন, আর তারপরেই তিনি আমাদের সমস্যার সমাধান করেন। একবার এক যুবক সেই সাধু মহাত্মাকে জিজ্ঞেস করল, হে সাধু মহারাজ, আপনার কাছে কি কোনো চমৎকারিক শক্তি আছে যার দ্বারা আপনি আমাদের সমস্যার সমাধান করে দেন? অথবা আপনার কাছে কি কোনো দিব্য দৃষ্টি আছে যার দ্বারা আপনি এই সমস্ত সমস্যার সমাধান খুঁজে বার করতে পারেন? সে যুবকটির কথা শুনে ওই সাধু জোরে জোরে হাসতে লাগলেন, কিন্তু তিনি ওই যুবকের কথার কোনো উত্তর দিলেন না। তার কিছুদিন পরেই সেই রাজ্যে একটি খুবই অদ্ভুত ঘটনা ঘটল। সেই রাজ্যেই একজন বৃদ্ধা বাস করতেন। সেই বৃদ্ধা তার বিশাল অট্টালিকায় একাই থাকতেন। আপন বলতে সেই বৃদ্ধার কেউই ছিল না। একবার সেই রাজ্য থেকেই 4 জন ব্যক্তি কোথাও যাচ্ছিল। সেই 4 বন্ধু অন্য নগর থেকে কাজকর্ম সেরে অনেক অর্থ উপার্জন করে নিজের নগরে ফিরে যাচ্ছিল। এই কাহিনীটি সেই সময়কার কাহিনী যে সময় যাতায়াতের জন্য কোনো যানবাহন ছিল না। তখনকার দিনে বেশিরভাগ মানুষই পায়ে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গার পথ অতিক্রম করতেন। এ কারণেই সেই 4 জন মিত্র নিজের নিজের ধন সম্পত্তি এক জায়গায় একত্রিত করে নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সেই 4 জনই নিজের নিজের ধন সম্পত্তি একটি ছোট্ট পুটুলির মধ্যে রেখেছিল, আর ওই একটি পুটুলিতেই ওই 4 জনের ধন সম্পত্তিই ছিল।
তাদের এমনটা করার কারণ হলো তাদের মধ্যে এক বন্ধু তাদেরকে বলেছিল, দেখো বন্ধু, আমরা 4 জনে মিলে এক জায়গায় যাচ্ছি, আর আমরা যদি আমাদের সকলের ধন একটা পুঁটুলিতেই রেখে দিই তাহলেই আমাদের এই ধন সম্পত্তি সুরক্ষিত থাকবে। আমরা যদি আলাদা আলাদা করে রাখি তাহলে কিন্তু আমাদের কারোর কাছ থেকে, আমাদের কোনো একজনের কাছ থেকে এই ধন সম্পত্তি হঠাৎ করে হারিয়েও যেতে পারে। আর আমরা যখন একসঙ্গে একই গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি তাহলে আর আমাদের অসুবিধার কি আছে? আমরা যখন গ্রামে পৌঁছে যাব তখন আমরা নিজেদের অংশ ভাগ করে নেব। আর যে 3 জন ছিল তারা ওই চতুর্থ বন্ধুর কথা মেনে নিল এবং সবার ধন সম্পত্তি তারা ওই একটা পুঁটুলির ভিতরই রেখে দিল। তারপর তারা 4 জনে মিলে তার গ্রামের উদ্দেশ্যেই রওনা দিল। হাঁটতে হাঁটতে অনেক সময় অতিবাহিত হয়ে গেছিল, আর এখন তো রাতও নেমে এসেছিল। কিছুদিন যাওয়ার পরেই রাস্তায় তারা একটি ঘর দেখতে পেল, যেই ঘরে ওই বৃদ্ধা মহিলা একাই থাকতেন। এদিকে রাতও অনেক হয়ে গেছিল, আর তাদের থাকার জন্য কোনো না কোনো আস্থানার তো প্রয়োজন ছিলই। তাই তারা 4 জনে মিলে এই সিদ্ধান্তই নিল তারা 4 জন আজ রাত্রে ওই বাড়িতেই থাকবে। এমনটা ভেবেই তারা ওই গৃহের উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই তারা ওই বাড়ির দরজার সামনে পৌঁছে গেল এবং দরজায় ঠকঠক করে কড়া নাড়ল। ঘরের ভেতর থেকে সেই বৃদ্ধা বেরিয়ে আসতেই তাদের মধ্যে একজন ওই বৃদ্ধাকে বলে উঠল, মা, আমরা 4 জন অনেক দূর থেকে এখানে এসেছি, আর এত রাত হয়ে গেছে, এই রাত্রে আমরা আর রাস্তা পার হতে পারছি না। তুমি যদি আজ রাতের জন্য আমাদেরকে তোমার গৃহে থাকার অধিকার দাও তাহলে খুব উপকার হবে। আমরা কথা দিচ্ছি সকাল হতেই আমরা এখান থেকে চলে যাব। তখন সে বৃদ্ধা অনেকক্ষণ কিছু ভাবনা চিন্তা করল। তারপর সে বৃদ্ধা বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, আজ রাত্রের জন্য তোমরা আমার গৃহে থাকতে পারো, এতে আমার কোনো আপত্তি নেই। আমি এখন খাবার তৈরি করতে যাচ্ছি। তোমাদের যদি খিদা লেগে থাকে তাহলে আমাকে বলো, আমি তোমাদের জন্যে খাবার বানিয়ে দেব। তখন সেই 4 জন সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ, আমাদের জন্যও বানিয়ে দিন। তারপর সেই 4 জনের কাছে যে অর্থের পুঁটুলিটি ছিল সেটি ওই বৃদ্ধার কাছে দিয়ে তারা বলতে লাগলো, মা, এই পুঁটুলিতে আমাদের 1 বছরের ধন সম্পত্তি সঞ্চিত আছে। আমরা 4 জনে মিলে 1 বছর ধরে যা অর্থ উপার্জন করেছি সব এতেই রেখেছি, আর আজ রাত্রে আমরা এই পুঁটুলিটিকে আপনার কাছে রাখলাম। আমাদের মনে হয় আমাদের থেকে ভালো আপনি এই পুঁটুলিটির রক্ষা করতে পারবেন। আমরা 4 জন শুধু এতটুকু চাই, যদি আমাদের 4 জনের মধ্যে যে কোনো একজন ব্যক্তিও এই পুঁটুলিটি আপনার কাছ থেকে নিতে আসে, আপনি কিন্তু তাকে এই পুঁটুলিটি দেবেন না। যখন আমরা 4 জন একসঙ্গে আসব তখনই শুধু তুমি আমাদেরকে এই পুঁটুলিটি দেবে। তখন সে বৃদ্ধা বলতে লাগলো, ঠিক আছে বাবা, তোমরা 4 জন যদি একসঙ্গে আমার কাছে না আসো আমি এই পুঁটুলিটি তোমাদেরকে দেব না। আর এছাড়াও তোমরা 4 জন তো সকালেই এখান থেকে চলে যাবে। যখন সকাল হবে তখন আমি নিজেই তোমাদেরকে এই পুঁটুলিটি দিয়ে দেব। এদিকে ওই ধন সম্পত্তিতে ভরা পুঁটুলিটি ওই বৃদ্ধাকে দিয়ে সেই 4 জন বন্ধু নিশ্চিন্ত হয়ে গেল। তারা ভাবতে লাগলো, এখন আমাদের ধন সম্পত্তি সঞ্চিত আছে আর সুরক্ষিত আছে। এমনটা ভেবেই তারা রাত্রে খাওয়ার খেলো এবং রাতে শুয়ে পড়ল। পরদিন সকালে যখন সেই 4 বন্ধু ঘুম থেকে উঠল তারা পরদিনের যাত্রার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে লাগলো। ওই 4 জন বন্ধুর মধ্যে একজন বন্ধু একটু দুষ্ট প্রকৃতির ছিল। সে তার 3 বন্ধুকে বলতে লাগলো, ভাই সব, এই বৃদ্ধা মহিলা সারা রাত আমাদের সেবা যত্ন করলো, আমাদেরকে সুস্বাদু ভোজন করালো, রাতে ঘুমানোর জন্য আমাদের ভালো বিছানা দিল, রাত কাটানোর জন্য এত সুন্দর এবং আরামদায়ক একটা ঘর দিল, কিন্তু আমরা তো ওনার জন্য কিছুই করলাম না। ওই বৃদ্ধা খেতে চাষবাস করছে, আমাদের অবশ্যই ওনার সাহায্য করা উচিত। বন্ধুরা, সেই দুষ্ট ছেলেটি এটা মনে মনে ভেবেই নিয়েছিল যে সে ওই বৃদ্ধার কাছ থেকে ওই পুঁটুলিটি নিয়েই ছাড়বে। বাদবাকি 3 জন বন্ধুও তার কথার জালে ফেসে গেল। তারা 3 জনে ওই বৃদ্ধার সাহায্য করার উদ্দেশ্য নিয়েই খেতে কাজ করতে চলে গেল।
কিছুক্ষণ কাজ করার পর সেই দুষ্ট বন্ধুটি তার অন্যান্য বন্ধুদেরকে বলতে লাগলো, ভাই আমি অনেক হাঁপিয়ে গেছি, আমার এখন খুবই জল পিপাসা পেয়েছে, তোমরা এখানেই দাঁড়াও, আমি তোমাদের জন্য বৃদ্ধার বাড়ির থেকে গিয়ে জল নিয়ে আসছি। ততক্ষণে তার বাদবাকি 3 জন বন্ধুও খুবই ক্লান্ত হয়ে পড়েছিল, তাদেরও খুবই জল পিপাসা পেয়ে গেছিল। তখন সেই দুষ্ট বন্ধুটি তাদের জন্য জল আনার উদ্দেশ্য নিয়ে ওই বৃদ্ধার কাছে গেল। সে যখনই বৃদ্ধার কাছে পৌঁছলো, বৃদ্ধাকে বলতে লাগলো, মা আমরা 4 জন এখন রওনা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি, দয়া করে আপনি আমাকে ওই পুটুলিটি দিন। তখন সে বৃদ্ধা বলল, না না, আমি তো এটা করতে পারবো না বাবা, আমি তো তোমাদেরকে বলেইছি যে তোমরা 4 জন যদি একসঙ্গে না আসো আমি তোমাদের এই পুটুলিটি দেব না। তোমরাই তো কালকে রাত্রে আমাকে বললে যতক্ষণ তোমরা 4 জন একসঙ্গে না আসবে আর এই পুটুলিটি না চাইবে ততক্ষণ যেন আমি কাউকে পুটুলিটি না দেই। তখনই সেই দুষ্ট বন্ধুটি একটি পরিকল্পনা করলো। সে চিৎকার করে বলে উঠল, আমি কি তোমাদের জন্য নিয়ে আসবো? এদিকে তার বন্ধুর কথা শুনে বাদবাকি 3 জন বন্ধু ভাবতে লাগলো সে হয়তো তাদের জন্য জল আনার কথা বলছে, তাই তারা দূর থেকেই চিৎকার করে বলল, হ্যাঁ হ্যাঁ তুমি নিয়ে আসো। তাদের এই কথোপকথন দেখে সে বৃদ্ধা মনে করলো তারা 4 জন হয়তো এখন এখান থেকে রওনা দেবে আর তাই একে পাঠিয়েছে এই পুটুলিটি নেওয়ার জন্য। এমনটা মনে করে সে বৃদ্ধা ওই পুটুলিটি এনে ওই দুষ্ট ছেলেটির হাতে দিয়ে দিল। তারপর সেই বন্ধুটি তার অন্যান্য বন্ধুর সঙ্গে প্রতারণা করে একাই সেই সমস্ত ধন সম্পত্তির পুটুলি নিয়ে সেখান থেকে চলে গেল। আর বাদবাকি 3 জন বন্ধু সেই ক্ষেতের কাজেই ব্যস্ত হয়ে গেল। কিছুক্ষণ পর সেই 3 জন বন্ধু যারা ক্ষেতে কাজ করছিল তারা ক্ষেতের সমস্ত কাজ সম্পন্ন করে ওই বৃদ্ধার কাছে এসে জিজ্ঞেস করতে লাগলো, মা আমাদের যে চতুর্থ বন্ধুটি ছিল যে তোমার কাছে জল নিতে এসেছিল আমাদের জন্য, সে কোথায়? তখন সে বৃদ্ধা খানিকটা অবাক হয়ে গেল। তিনি বলতে লাগলেন, তোমাদের সেই বন্ধু কি জল পান করতে এখানে এসেছিল? সে তো আমাকে এসে বলছিল আমি যেন তাকে ওই পুটুলিটি দিয়ে দিই, আর তোমরাই তো চিৎকার করে ওখান থেকে বললে যে হ্যাঁ হ্যাঁ আমাদের জন্য নিয়ে আসো। আমি তো ভাবলাম তোমরাই ওকে পাঠিয়েছো ওই পুটুলিটি এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। তখন সে 3 জন বন্ধু বৃদ্ধা মাকে বলতে লাগলো, কিন্তু মা আমরা কখন বললাম যে পুটুলিটি আমাদেরকে দিয়ে দাও? আমরা তো ইশারা করে জল চাইলাম। তখন ওই 3 জন বন্ধুকে ওই বৃদ্ধা বলতে লাগলো, কিন্তু অনেকক্ষণ আগেই তো ওই পুটুলিটি নিয়ে এখান থেকে চলে গেছে। তখনই সেই 3 জন বন্ধু নিজেদের মাথা ধরে মাটিতে বসে পড়ল আর বলতে লাগলো, মা ওই পুটুলিতে আমাদের 1 বছরের সমস্ত ধন সম্পত্তি সঞ্চিত ছিল, আর ওই দুষ্ট একাই ওই পুটুলিটি নিয়ে এখান থেকে পালিয়ে গেছে। আমরা তো আপনাকে বারবার বলেছিলাম যতক্ষণ আমরা 4 জন একসঙ্গে ওই পুটুলিটি না চাইতে আসি আপনি কাউকে ওই পুটুলিটি দেবেন না। আপনি এটা কেন করলেন মা? আমরা আপনাকে কত ভরসা করে পুটুলিটি আপনার হাতে তুলে দিয়েছিলাম, আর আপনি একটা এমন ব্যক্তির হাতে ওই পুটুলিটি তুলে দিলেন যে আমাদের সমস্ত সম্পত্তি লুট করে নিয়ে চলে গেল। আমরা কোনো মতেই এটা মেনে নেব না। আমরা এই রাজ্যের রাজার কাছে যাব আর রাজার কাছে আপনার নামে নালিশ করব। এখন তো রাজাই আমাদের ফয়সালা করবে। এমনটা বলেই সেই 3 জন ছেলে সেখানকার রাজার কাছে উপস্থিত হলো। তারা যখনই রাজদরবারে উপস্থিত হলো তারা রাজাকে তাদের সঙ্গে ঘটা সমস্ত ঘটনা বলে দিল। সেই 3 জন যুবকের কথা শুনে রাজা ওই বৃদ্ধাকে রাজদরবারে ডেকে পাঠালো। রাজার কথা মতো রাজার কিছু সৈনিক ওই বৃদ্ধার কাছে গেল এবং বৃদ্ধাকে বলপূর্বক তুলে নিয়ে আসলো রাজার কাছে। তারপর রাজা ওই বৃদ্ধাকে দোষী সাব্যস্ত করলো। রাজা ওই বৃদ্ধাকে বলতে লাগলো, ভুলটা তুমিই করেছো, কারণ এরা যখন বলেছিল তারা 4 জন একসঙ্গে না আসা পর্যন্ত তাদেরকে ওই পুটুলিটি দেবে না, তুমি কেন যে কোনো একজনকে ওই পুটুলিটি দিলে? দোষটা তোমার, তাই তোমাকেই ওদের সমস্ত ধন সম্পত্তি এখন ওদের ফিরিয়ে দিতে হবে। রাজার এই আদেশ শুনে ওই বৃদ্ধা জোরে জোরে কাঁদতে লাগলেন। তিনি রাজাকে বলতে লাগলেন, হে রাজামশাই আমাকে সাহায্য করুন, আমি একজন বৃদ্ধা মহিলা, আমার কাছে এত ধন সম্পত্তি নেই, আর না তো আমার বাড়িতে এমন কেউ আছে যে ধন সম্পত্তি উপার্জন করে ওদের সমস্ত টাকা পয়সা মিটিয়ে দেবে। কিন্তু রাজা সেই বৃদ্ধার কোনো কথাই শুনল না।
এদিকে ওই বৃদ্ধা কাঁদতে কাঁদতে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিল আর মনে মনে ভাবছিল, এত ধন সম্পত্তি, এত অর্থ আমি কোথা থেকে পাবো? রাজা তো এই সমস্ত কিছুর জন্য আমাকেই দোষী সাব্যস্ত করলো। এছাড়াও দোষ তো আমারই। ওরা তো আমাকে অনেক আগেই বলেছিল তারা চারজন যদি একত্রিত না হয় আমি যেন তাদেরকে কোনো কিছুই না দেই, ওই পুটুলি যেন আমি কোনো একজনের হাতে তুলে না দেই। কিন্তু আমিই তো ভুলটা করেছি। সে বৃদ্ধা এই সমস্ত কিছু ভাবছিল আর রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে হেঁটে চলেছিল। তখনই সেই বৃদ্ধার রাস্তায় ওই সন্ত মহাত্মা ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, যিনি সকলের সমস্যা দূর করতেন। তিনি তখন ওই বৃদ্ধাকে বলতে লাগলেন, কি হয়েছে মা, তুমি এইভাবে কাঁদছো কেন? তখন সে বৃদ্ধা ওই সন্ত মহাত্মাকে তার সঙ্গে যা যা ঘটেছিল সমস্ত কিছুই বলে দিল আর বলতে লাগলো, হে মহারাজ, এতে তো ভুল আমারই। ওই চারজন তো আমাকে বারবার বলেছিল তারা চারজন যদি একত্রিত না হয় আমি কোনো একজনকে যেন ওই পুটুলিটি না দিই, কিন্তু আমারই মতিভ্রম হয়েছিল যে আমি ওই একজনকে ওই পুটুলিটি দিয়ে দিলাম। সেই দুষ্ট ব্যক্তি তাদের সমস্ত ধন সম্পত্তি নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। কিন্তু এখন আমি এটা বুঝতে পারছি না আমি কিভাবে ওদেরকে এই ধন সম্পত্তি ফিরিয়ে দিই। আমার কাছে তো এত অর্থ নেই, আর রাজা আমাকে আদেশ দিয়ে দিয়েছে আমি যেন তাদেরকে সমস্ত ধন সম্পত্তি ফিরিয়ে দেই। কিন্তু আমি এটা ভেবে ভেবে কুল করতে পারছি না যে আমি এত ধন সম্পত্তি কোথা থেকে পাবো। তখনই সেই সন্ত মহাত্মা ব্যক্তি চুপচাপ এক জায়গায় বসে পড়লেন এবং অনেকক্ষণ কোনো একটা বিষয় নিয়ে ভাবতে লাগলেন। কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর তিনি ওই বৃদ্ধাকে বললেন, রাজা তোমার সঙ্গে অন্যায় করেছে, রাজা তোমার সঙ্গে ঠিক বিচার করেনি, সে ভুল সিদ্ধান্ত নিয়েছে। তখনই সেই বৃদ্ধা মনে মনে ভাবতে লাগলো, রাজা আবার ভুল সিদ্ধান্ত কিভাবে নেবে? সন্ত মহাত্মা যখন সেই বৃদ্ধার সঙ্গে কথা বলছিলেন আশেপাশে অনেক ব্যক্তিরা সেখানে মজুদ ছিলেন। তারাও মনে মনে ভাবতে লাগলেন, রাজা কিভাবে ভুল সিদ্ধান্ত নিতে পারে? রাজা আবার কখনো ভুল করতে পারে নাকি? এই বৃদ্ধারই সমস্ত ভুল। কেন এই বৃদ্ধা সবার ধন সম্পত্তি ওই একজনের হাতে তুলে দিল? তখনই সে মহাত্মা ব্যক্তি বলতে লাগলেন, ভুল তো রাজাই করেছে। তুমি এক্ষুনি রাজার কাছে যাও আর রাজাকে গিয়ে বলো, হে রাজামশাই, আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। এটা বলে তুমি তাকে বলো যে আমি এই কথা তোমাকে বলতে বলেছি। তখন সেই বৃদ্ধা রাজার রাজদরবারে পৌঁছে গেল এবং রাজাকে বলতে লাগলো, হে রাজামশাই, আপনি আমার সম্বন্ধে ভুল সিদ্ধান্ত নিয়েছেন, আর ওই সন্ত মহাত্মা ব্যক্তি আমাকে এই কথাটা আপনাকে বলতে বলেছে। তখনই রাজা অত্যন্ত রেগে গেল। মনে মনে সে খুবই ক্রুদ্ধ হয়ে গেল। সে বলতে লাগলো, কোথায় সেই মহাত্মা ব্যক্তি, তাকে এক্ষুনি এখানে উপস্থিত করো। ওর এত বড় সাহস, ও আমাকে ভুল প্রমাণিত করছে। কোথায় আছে সে? তাকে এক্ষুনি রাজদরবারে উপস্থিত করো। যদি সে আমাকে ভুল প্রমাণিত না করতে পারে তাহলে আজই আমি তাকে মৃত্যুদণ্ড দেব। আমি প্রতিদিন এত লোকের ন্যায় বিচার করি, আর আমি ভুল কাজ করেছি এটা আমাকে মানতে হবে। এই ঘটনার কথা সমস্ত নগরে ছড়িয়ে পড়ল। সকলে এটা জানার জন্যে খুবই উতলা হয়ে উঠল, ওই সাধু আসলে এমন কি ফয়সালা শোনাবে যেটা রাজাও শোনাতে পারল না। রাজাকে সে কিভাবে ভুল প্রমাণিত করবে? রাজা তক্ষুনি নিজের সেনাবাহিনীকে আদেশ দিল আর বলতে লাগলো, এক্ষুনি যাও আর ওই সাধুকে রাজদরবারে উপস্থিত করো। কিছুক্ষণ যেতে না যেতেই সৈন্যদল সাধুকে রাজদরবারে উপস্থিত করলো। মহাত্মাকে দেখে রাজামশাই মহাত্মাকে জিজ্ঞেস করতে লাগলেন, হে মহাত্মা, আপনি আমাকে বলুন যে আমি কি ভুল বিচার করেছি। চারজন ব্যক্তি ওনাকে কাল রাত্রে একটি পুটুলি দিয়েছিল। তারা চারজনেই বলেছিল, যতক্ষণ না আমরা চারজন আপনার কাছ থেকে এই পুটুলিটি নিতে আসছি আপনি যে কোনো একজনকে এই পুটুলিটি দেবেন না। তাও এই বৃদ্ধা ওই একজন বন্ধুকে এই পুটুলিটি দিয়ে দিল। এখন তো এই বৃদ্ধারই এই তিনজনের ধন সম্পত্তি ফিরিয়ে দেওয়ার কর্তব্য। তখন সে মহাত্মা বলতে লাগলো, ঠিক আছে, আপনি যেটা বলছেন সেটা 100% সত্য, কিন্তু এটাও তো সত্য এরা চারজন মিলে বলেছিল যতক্ষণ চারজন ব্যক্তি এক জায়গায় না হবে ইনি যেন এদেরকে পুটুলিটি না দেন। কিন্তু এখানে তো তিনজন ব্যক্তি আছে, চতুর্থ ব্যক্তি কোথায়? তাই রাজামশাই এদের তিনজনকে বলুন ওই চতুর্থ ব্যক্তিকে এখানে নিয়ে আসতে। যখন তারা চারজন এক জায়গায় উপস্থিত হবে তখনই এই বৃদ্ধা মা এদেরকে ওই পুটুলিটি দেবে।
আর কথাও তো এটাই হয়েছিল, যতক্ষণ এরা চারজন একত্রিত না হবে এদেরকে এদের ধন ফেরত দেওয়া হবে না। হে রাজন, আপনি যদি চান যে সঠিক ন্যায় হোক, তাহলে আগে এই তিনজনকে বলুন তার ওই চতুর্থ বন্ধুকে ধরে এখানে নিয়ে আসতে। রাজদরবারে উপস্থিত সমস্ত ব্যক্তিরা সাধুর ওই কথাটিকে সম্মতি জানালো। এদিকে রাজামশাইও সাধুর কথায় সম্মতি প্রকাশ করলেন। রাজা বলতে লাগলো, হে মহারাজ, আপনার এই সিদ্ধান্ত এত সত্য কিভাবে হতে পারে? আমার মনে কেন এই প্রশ্ন জাগলো না? আমি কেন এই কথাটা এইভাবে ভাবলাম না? তখনই সেই সাধু রাজাকে বলতে লাগলো, হে রাজন, আপনার কাছে চিন্তা করার মতো আরও অনেক কাজ আছে। আপনাকে সারা দিন অনেক কিছু সিদ্ধান্ত নিতে হয়, অনেক ফয়সলা করতে হয়, তাই আপনিও কোনো ফয়সলা করতে গিয়ে তাড়াহুড়ো করে ফেলেন। আপনি এই বিষয়টিকে দেখলেন, এই বিষয়টিকে নিয়ে ভাবলেন, কিন্তু এই বিষয়টি সম্বন্ধে গভীরে বিচার করলেন না। সমস্যাটিকে আপনি ওপরে ওপরেই দেখছিলেন, সমস্যাটির গভীরে যাওয়ার আপনি চেষ্টা করেননি। যদি আপনি এই বিষয়টিকে গভীরভাবে ভাবতেন, যদি আপনি চিন্তা করতেন যে আপনি যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেগুলো কি 100% সত্য, আপনি কি যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেই সিদ্ধান্তগুলো কি সম্পূর্ণরূপে ঠিক সিদ্ধান্ত, আপনি যদি এই কথাগুলো বিচার করতেন তাহলে হয়তো আপনিও এই ধরনের সিদ্ধান্ত নিতে পারতেন। যতক্ষণ আমরা কোনো সমস্যার গভীর অবধি না যাই ততক্ষণ আমরা সেই সমস্যার সমাধান বার করতে পারি না। কিন্তু আমাদের মধ্যে অধিকাংশ ব্যক্তিরাই নিজেদের সমস্যার সমাধান খুবই তাড়াতাড়ি চায়, তাদের খুবই শীঘ্রই তাদের সমাধানের প্রয়োজন। সমস্যা যতই গভীর হোক না কেন, আমাদের তো শুধুমাত্র তার সমাধান চাই। সমস্যাটা কত গভীর, যেই পথে হেঁটে আমরা সমস্যার সমাধান করতে চাইছি, আসলে এই সমস্যাটির জন্য ওই পথটি কার্যকারী কিনা, এই সমস্ত বিষয় কিন্তু আমরা বেশিরভাগ সময় বিচার করতে ভুলে যাই। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান চাই, আমাদের কর্মের ফল চাই, আমরা যা করছি তার রেজাল্ট আমাদের হাতে চাই। আর অধিকাংশ সময় আমরা এই তাড়াহুড়োয় পড়ে সঠিক সিদ্ধান্তই নিতে পারি না। তখনই সেই রাজা ওই মহাত্মা ব্যক্তিকে জিজ্ঞেস করল, হে সাধু বাবা, আপনার কাছে কি কোনো দিব্য শক্তি আছে যার কাছে আপনি কোনো সমস্যার সমাধান চান আর সে আপনাকে আপনার সমস্যার সমাধানটা দিয়ে দেয়? রাজার এমন প্রশ্ন শুনে সেই মহাত্মা ব্যক্তি সামান্য হাসলেন এবং রাজাকে উত্তরে বললেন, রাজামশাই, এই প্রশ্ন আমাকে অনেকে অনেকবার করেছে, কিন্তু আমি কখনোই তাদেরকে এই প্রশ্নের উত্তরটি দিইনি। কিন্তু আপনি এই রাজ্যের রাজা, তাই আমি আপনাকে এই প্রশ্নের উত্তরটি অবশ্যই দেব। আপনাদের মধ্যে অনেকেরই এটা মনে হয় আমার কাছে হয়তো এমন কোনো শক্তি আছে যে শক্তির কাছে আমি কিছু জিজ্ঞেস করলে সে আমাকে আমার সমস্যার সমাধান বলে দেয়। কিন্তু আপনাদের সকলকে আমি একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমার কাছে এমন কোনো শক্তি নেই। আমি তো শুধু প্রত্যেকটা সমস্যার গভীর অবধি চিন্তা করি। কেন আমি সমস্যার সমাধান পাচ্ছি না সেই সম্বন্ধে আমি গভীর অবধি বিচার করি। আর আমি যখন ধ্যানপূর্বক এই সমস্ত কিছু বিচার করি তখন আমার সামনে একটা নয় 100টা রাস্তা খুলে যায়। আমার সামনে যেই সমস্যার সমাধানগুলো খুলে যায় আমি সেগুলো সম্বন্ধেও গভীরভাবে বিচার করি। আর যখন এত বিচার বিবেচনা করার পর আমার মন সন্তুষ্ট হয়ে যায়, আমার মন আমাকে সাড়া দেয় যে হ্যাঁ, এটাই এই সমস্যার সমাধান হতে পারে, তখনই আমি সেই ব্যক্তিকে সেই সমস্যার সমাধান বলি, যাতে সেই ব্যক্তিটি তার সমস্যার সমাধান করতে পারে। মহারাজ, এখন আপনি ভালো করে বিচার করুন। আপনি তাড়াহুড়োর চোটে এই সিদ্ধান্ত নিয়ে নিলেন যে ওই বৃদ্ধার তার সমস্ত টাকা পয়সা ওদেরকে ফিরিয়ে দিতে হবে। আপনি এই সিদ্ধান্ত নিয়ে এই বৃদ্ধার উপর কতটা অন্যায় করলেন আপনি কি বুঝতে পারছেন? আমাদের সমগ্র জীবন শুধুমাত্র একটা সিদ্ধান্তের উপর নির্ভর করে গড়ে ওঠে। যদি সিদ্ধান্ত ঠিক হয় তাহলে আমাদের সমগ্র জীবন সুখময় এবং আনন্দময় হয়ে উঠবে। আমরা জীবনে যা চাবো তাই পাবো। কিন্তু যদি সেই সিদ্ধান্ত ভুল হয়, সেই সিদ্ধান্ত ভুল পথে আমাদের নিয়ে যায়, তাহলে আমাদের সেই সিদ্ধান্ত আমাদের সমস্ত জীবন নষ্ট করে দিতে পারে। তাই যদি আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে শিখতে হয়, আপনাদের শান্ত থাকতে হবে। শান্ত থেকে নিজের সমস্যাগুলোকে গভীরভাবে বিচার করতে হবে।
অনেক সময় এমন হয় আমরা লক্ষ্যে পৌঁছানোর জন্য যে পথ অবলম্বন করি, যেই পথ ধরে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চাই, সেই পথটি আমাদের জন্য উপযুক্ত থাকে না। এমন পরিস্থিতিতে আমাদের হয়তো আমাদের পথটা পরিবর্তন করা উচিত, আমাদের দিশা পরিবর্তন করা উচিত, কিন্তু আমাদের লক্ষ্য কখনোই পরিবর্তিত করা উচিত নয়। আমরা যে লক্ষ্যে পৌঁছতে চাইছি আমরা সেই লক্ষ্যেই পৌঁছব, কিন্তু আমাদের পথটা হয়তো একটু ঘুরে যাবে। বন্ধুরা, আমাদের সিদ্ধান্তগুলোই আমাদের ভবিষ্যৎ নির্ধারিত করে। আমরা জীবনে যে পরবর্তী পদক্ষেপ নিতে চলেছি সেই পদক্ষেপটিকে নির্ধারিত করে। তাই সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের শান্ত থাকা উচিত, শান্তভাবে আমাদের সমস্যার উপরে বিচার করা উচিত। আর যখন আমরা এমনটা করি তখন আমাদের সামনে একটা নয় হাজারটা রাস্তা খুলে যায়। আর যখন আমাদের সামনে হাজারটা রাস্তা খুলে যায় তখন আমরা সেই প্রত্যেকটি রাস্তাকে আলাদা আলাদা করে বিচার করতে পারি। আমরা বিচার করতে পারি যে আমরা কোন পথে গেলে আমরা কতটা সফল হব। কোনো বিষয় নিয়ে চিন্তা করতে গেলে সেই বিষয়ের গভীর অবধি চিন্তা করতে হয়। কোনো সমস্যার সমাধান যদি আমরা পেয়ে যাই তবে সেই সমাধানকে নিয়েও আমাদের গভীরভাবে চিন্তা করতে হয়। আমাদের এটা ভালো করে বিচার করতে হয় আমরা যে সমাধানটি পেয়েছি এই সমাধানের পথে হাঁটলে আমাদের কি ভুল হতে পারে, কি ঠিক হতে পারে, এর দ্বারা আমরা কি লাভ পেতে পারি, আর এই পথে হাঁটলে আমরা কি কি হারাতে পারি। এত কিছু বিচার করার পরই আমরা একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারবো এবং সেই সিদ্ধান্তটি আমাদের জীবনে আমাদের সফল করে তুলবে। আর এই সমস্ত কিছু সম্ভব হবে যদি আমরা চুপ থাকতে শিখে যাই। এর অর্থ হলো আমরা অন্তর্মন থেকে শান্ত হয়ে যাই। আর আমরা যখন নিজের অন্তর্মন থেকে শান্ত হয়ে যাব তখন আমাদের চারপাশে সমস্ত কিছু, সমস্ত ঘটনা, সমস্ত বস্তু, সমস্ত বিষয় জলের মতো পরিষ্কার হতে শুরু করবে। বন্ধুরা, যখন আমরা বাইরে কম কথা বলি তখন আমরা সেই কথা আমাদের অন্তরে বলা শুরু করি। আর আমরা যত নিজের অন্তরে কথা বলা শুরু করব আমাদের অন্তর থেকে সমস্ত গ্লানি আস্তে আস্তে দূর হতে শুরু করবে। ধীরে ধীরে আমাদের বিচার বিবেচনার মধ্যে শুদ্ধতা আসতে শুরু করে এবং আমরা যে কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হতে শুরু করি। তখন কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে আমরা এটা ভালো করে বুঝে যাই যে এই কাজটা আমার জন্য ঠিক হবে, আর ওই কাজটা করলে আমি জীবনে সফল হতে পারবো না, আমি বারবার বিফলতার মুখ দেখব। কিন্তু দুঃখের বিষয় আমাদের মধ্যে অধিকাংশ মানুষ নিজেকে সঠিক প্রমাণিত করার জন্য সে যে চিন্তাধারা করছে সেটাই ঠিক এটা প্রমাণিত করার জন্য অতি কথন করে ফেলে। তারা এতই কথা বলে যে তাদের কথাকে কেউ গুরুত্বই দেয় না। তাদের এটা মনে হয় তারা যত কথা বলবে ততই তারা মনে হয় নিজেদেরকে সঠিক প্রমাণিত করবে, কিন্তু এমনটা করতে করতে তারা নিজেদেরকে সকলের সামনে মূর্খ প্রমাণিত করে। বন্ধুরা, আমাদের এই ভুলগুলোর জন্যেই লোকে আমাদেরকে মূর্খ মনে করে, আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে, কারণ তাদের আমাদের বকবক করা ভালো লাগে না। কিন্তু বন্ধুরা, যখন আমরা আস্তে আস্তে নিজেকে অন্তর থেকে শান্ত করা শুরু করব তখন আমরা অল্প কথা বলা শুরু করব। এর ফলে আমাদের মনে একটি পরিষ্কার এবং পরিচ্ছন্ন ধারণা জন্মাবে এবং আমরা নিজেকে খুব ভালোভাবে চিনতে শুরু করব। তখন আমরা ধীরে ধীরে এটা বুঝতে পারবো যে আমাদের কখন, কতটুকু এবং কিভাবে বলা উচিত। আর তখন আমরা এটাও বুঝে যাব আমাদের কখন, কিভাবে এবং কোন ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত। যখন আমরা কম কথা বলতে শুরু করব তখন আমরা নিজেকে খুব ভালোভাবে চিনতে শুরু করব। নিজের হাবভাব, নিজের চালচলন, নিজের কথাবার্তার উপরে খুব ভালোভাবে বিচার করা শুরু করব। আশ্চর্যভাবে তখন আমরা এটাও বুঝতে শুরু করব যে আমরা যে এতদিন উল্টো পাল্টা বকবক করতাম তাতে আমাদের শরীরের কত এনার্জি নষ্ট হতো। যে এনার্জিগুলোকে আমরা যদি চাই আমরা একটি সঠিক পথে লাগাতে পারি এবং আমরা জীবনে অতি শীঘ্রই উন্নতির শিখরে পৌঁছতে পারি। এছাড়া অধিকাংশ সময়ে আমরা অতিরিক্ত কথা বলে আমাদের মনের ভাব, আমাদের মনের ইচ্ছাগুলো অন্যের কাছে প্রকাশ করে দেই।
এমনটা করলে তারা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে একটি ধারণা করে নিতে পারে। এর আরেকটা খারাপ প্রভাবও আমাদের উপর পড়ে। আমরা যখন আমাদের কোনো সিদ্ধান্ত, আমাদের কোনো সফলতার কথা কাউকে বলে ফেলি, তখন আমাদের সেই কাজটি করার জন্যে যতটুকু উদ্দাম চেষ্টার প্রয়োজন, সেই চেষ্টাটা আর আমাদের অন্তরে থাকে না, কারণ আমরা আগেই এটির বহিঃপ্রকাশ করে ফেলেছি। জীবনে যদি কোনো লক্ষ্যে পৌঁছতে হয়, তাহলে চুপ থাকা এই কারণেও প্রয়োজন। চুপ থেকে নিরন্তর নিজের সফলতার উপরে কাজ করে যাও। তুমি জীবনে যে কাঙ্ক্ষিত সফলতা পেতে চাইছো, সেই সফলতা পাওয়ার জন্যে যা যা করণীয় সেই সমস্ত কাজ করো, কিন্তু চুপ থেকে করো, শান্ত থেকে করো। কাউকে কখনো এর বহিঃপ্রকাশ করো না। এমনটা করলে তোমার অন্তরের জেদ সমাপ্ত হয়ে যাবে। আর কোনো কাজ করার জন্যে অন্তরে জেদ থাকা খুবই প্রয়োজনীয়। শান্ত থাকার আরও একটি সুবিধা রয়েছে। আমাদের মস্তিষ্ক আগের থেকে অনেক বেশি কাজ করতে শুরু করে, আমরা অনেক বেশি অ্যাক্টিভ থাকতে শুরু করি। এর আরও একটি খুব ভালো উদাহরণ আমি আপনাদের দিতে চাই। ধরুন, আপনারা যখন আগে স্কুলে পড়তেন, এছাড়াও হয়তো আমার এমন অনেক বন্ধুরা আছে যারা এখনও বিদ্যালয়ে পড়ে বা কোনো উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছেন। আপনারা যে ইনস্টিটিউটে পড়াশোনা করেছেন বা যে স্কুলে পড়াশোনা করেছেন বা এখনও যে স্কুলে বা ইনস্টিটিউটে পড়াশোনা করছেন, দেখবেন সেই সকল ইনস্টিটিউটে যে সকল বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে বা যে সকল ব্যক্তিরা পড়াশোনা করে, তাদের মধ্যে যারা খুব মেধাবী, যারা পড়াশোনায় খুব ভালো, তারা খুবই অল্প কথা বলে। তারা অধিকাংশ সময় কোনো না কোনো কাজ করতে থাকে। অধিকাংশ সময় তারা নিজেদের সময়টিকে একটি প্রোডাক্টিভ কাজের মধ্যে দেয়। আর এ কারণেই তারা পড়াশোনায় এত সফল হয়, তারা জীবনে এত সফলতার মুখ দেখতে পায়। কিন্তু অপরদিকে সেই সকল ইনস্টিটিউটেই, সেই সকল বিদ্যালয়ে এমন অনেক ছাত্রছাত্রীরা পড়াশোনা করে যারা অনেক বেশি কথা বলে। এমন ব্যক্তিদের যদি আপনি 24 ঘন্টাও দিয়ে দেন, তবুও তারা সেই সমস্ত বিষয়, সেই সমস্ত পড়াশোনা এত ভালোভাবে মনে রাখতে পারবে না, যত ভালোভাবে ওই চুপ থাকা বাচ্চারা মনে রাখতে পারে কথাগুলো। এছাড়াও মহান চাণক্য একথা বলেছেন, যে ব্যক্তি এটা বুঝে যায় তার কখন, কোথায় এবং কতটুকু কথা বলা উচিত, সেই ব্যক্তিকে সফল হওয়ার হাত থেকে কেউ আটকাতে পারবে না। বন্ধুরা, ইতিহাসের পাতা ঘাটলে আপনারাও বুঝতে পেরে যাবেন যে সকল ব্যক্তিরা মহান কাজ করেছে, যে সকল ব্যক্তিদের নাম, যে সকল ব্যক্তিদের কীর্তি আমরা এখন বইয়ের পাতায় পড়ে থাকি, সেই সকল ব্যক্তিরা খুবই শান্ত স্বভাবের ছিলেন। তারা খুব চুপ থাকতেন এবং অল্প কথা বলতেন। তাদের সমস্ত ধ্যান শুধুমাত্র নিজের লক্ষ্যের উপরই কেন্দ্রীভূত থাকে। তারা নিজের অধিকাংশ সময় নিজের লক্ষ্যকে অর্জন করতেই কাটিয়ে দেয়। এই কারণেই আমাদেরও নিজেদের জীবনে এই অভ্যাসকে গ্রহণ করা উচিত। বন্ধুরা, কম কথা বলার অর্থ এটা নয় যে আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন না। কম কথা বলার অর্থ এটাই যে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলবেন এবং অন্তর থেকে শান্ত হবেন। আর রইল বাকি নিজের কাঙ্ক্ষিত সফলতায় পৌঁছানোর। যে ব্যক্তি কখনো হার মানে না, যে ব্যক্তি নিরন্তর প্রচেষ্টা করেই যায়, সে ব্যক্তি একদিন না একদিন সফল অবশ্যই হয়। সফলতার 3টি মূল মন্ত্র। প্রথম হলো শান্ত থাকা এবং কম কথা বলা। দ্বিতীয় হলো যে কোনো সমস্যাকে গভীরভাবে অধ্যয়ন করা, গভীরভাবে বিচার করা। আর তৃতীয় হলো হার না মেনে নিরন্তর চেষ্টা করে যাওয়া। তবে বন্ধুরা, কোনো কাজে সফল হতে গেলে সেই কাজটির গোপনীয়তা বজায় রাখা প্রয়োজন। আপনি কি ভাবছেন, কি চাইছেন, কি করছেন, কাউকে কিচ্ছু বলবেন না। শান্ত থেকে নিজের কাজে এগিয়ে যান। অর্জুনের মতোই নিজের লক্ষ্যের দিকে নিজের দৃষ্টি স্থির রাখুন এবং লক্ষ্য ভেদ করুন। তাহলে বন্ধুরা, আপনাদের কাছেও যদি এমন কোনো কাহিনী থাকে, আপনাদেরও জীবনে যদি এমন কোনো ঘটনা থাকে, আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে পারেন। আমরা আপনাদের সেই জীবনের ঘটনাগুলোকে গল্পের আকারে প্রকাশ করব।
তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।